শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে নিয়মিত জঙ্গি রিক্রুট করছে পাকিস্তানি সংগঠন, নেতৃত্বে ইমরান হায়দার নামক ব্যক্তি। খাগড়াছড়িতে ১৪৪ ধারা উঠবে, অবরোধ প্রত্যাহার করলেই বাকি অঞ্চলে অস্থিরতা ছড়ানোর শঙ্কা সেনাবাহিনীর। দেশে নানান কারণে বছরে ৩৪% খাবার নষ্ট হচ্ছে, খাদ্য নিরাপত্তায় ভুগছে ৩১% মানুষ। ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করছে বাংলাদেশ। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানে গত শুক্রবার সশস্ত্র সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের ১৭ জন সদস্য নিহত হওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। তাদের মধ্যে বাংলাদেশি একজন তরুণকেও শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়সাল, বাড়ি মাদারীপুরে। এর আগে গত এপ্রিলে দেশটির উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে আহমেদ জুবায়ের নামের আরেকজন বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে টিটিপির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে দুজনকে গত জুলাই মাসে আটক করেছে বাংলাদেশের পুলিশ। জঙ্গি বিষয়ে কাজ করে ঢাকায় পুলিশের এমন কিছু সূত্র বলছে, টিটিপির জন্য বাংলাদেশ থেকে জনবল সংগ্রহ করার একটি প্রক্রিয়া অনেক দিন ধরে সক্রিয় আছে, যার নেতৃত্বে আছেন ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামের এক ব্যক্তি। জুলাই মাসে পুলিশেরই দায়ের করা একটি মামলার ইজাহার থেকে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশে সক্রিয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে আল কায়দার যোগসূত্র আছে বলেও পুলিশ ও জঙ্গি বিষয়ক গবেষকরা বলে থাকেন। আল কায়দার সাথে আবার যোগসূত্র আছে টিটিপির। পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, টিটিপির সঙ্গে সম্পৃক্ত এমন দুজনকে গত জুলাইয়ে আটকের পর বাংলাদেশের ভেতরে এর নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশে টিটিপির কার্যক্রমে জড়িতদের মধ্যে যারা আটক হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি সূত্র বলছে, বাংলাদেশ থেকে সৌদি আরব কিংবা দুবাই হয়ে আফগানিস্তান কিংবা পাকিস্তান পৌঁছায় টিটিপি নেটওয়ার্কের সদস্যরা। খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ তুলে নিলেই ১৪৪ ধারাও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল খন্দকার। একই সঙ্গে জেলার গুইমারার রামেশু বাজারে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ির চলমান পরিস্থিতি আলোচনার টেবিলে বসে সমাধান করতে চাই। অবরোধ আহ্বানকারীদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। জুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে যে ৮টি দাবি দিয়েছে তার মধ্যে ৭টি অ্যাড্রেস করা হয়েছে। আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করেছে বলেও জানান তিনি। ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। জেলা পুলিশ সুপার আরিফিন জুয়েল বলেন, এই ঘটনায় মামলা হবে। নিহত ব্যক্তিদের পরিবার মামলায় অনাগ্রহী হলে পুলিশ মামলা করবে। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ অভিযোগ করেছেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে বৃহৎ পরিকল্পনা করছে। তিনি বলেন, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনা করছে সংগঠনটি। এই ঘটনার রেশ ৩ পার্বত্য জেলায়ও পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ। জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে যেগুলো বানচালের জন্য ইউপিডিএফ এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ আছে ১৪৪ ধারা। শহরে ঢুকতে বা বের হতে মুখোমুখি হতে হচ্ছে তল্লাশির। জুম্ম ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি। খাগড়াছড়িতে হামলা, ভাঙচুর ও রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন বলেছেন, ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। এতে ব্যাংকের প্রতি আস্থা কমে যাবে। ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা রাখতে হলে এ বিষয়ে খুব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, আমি সরকারকে বলবো ব্যাংক হিসাব জব্দের বিষয়টি খুব সীমিত রাখতে হবে। সম্প্রতি দেশে খুব বড় ধরনের দুর্নীতি হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান সরকার এখন পর্যন্ত সঠিক পথে রয়েছে, তাই খুব সাহসের সঙ্গে নীতি গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করতে হবে, তবে সবচেয়ে বেশি প্রয়োজন কর আদায় বাড়ানো। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 556 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে 3 জন রোগী মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 198 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 47,342 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেপ্টেম্বরে এ পর্যন্ত 15,866 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন 76 জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 2,348 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। অব্যবস্থাপনা, অসচেতনতা ও পরিবহনজনিত কারণে প্রতি বছর বাংলাদেশে উৎপাদিত খাদ্য পণ্যের মধ্যে গড়ে 34% নষ্ট বা অপচয় হয় বলে উঠে এসেছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। বিশ্বব্যাংক বলছে, নষ্ট বা অপচয় হওয়া এই খাদ্যপণ্যের আর্থিক মূল্য মোট দেশজ উৎপাদনের 4%। অথচ দেশের মোট জনসংখ্যার 31% খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং 66% মানুষ পুষ্টিমান সমৃদ্ধ খাবার পায় না বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। শূন্য খাদ্য অপচয়ের পথে বাংলাদেশে একটি টেকসই খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা শীর্ষক এ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনটিতে বলা হয়, উৎপাদিত খাদ্যের 27% খাবার টেবিলে আসে না। সংরক্ষণে ঘাটতি, হিমাগারের স্বল্পতা ও পরিবহনজনিত সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ কারণে বড় ধরনের অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষতির মুখে পড়তে হয় বাংলাদেশকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি। এ দুটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে ইসি। এ দুটি দলের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা জানতে চেয়ে বিজ্ঞপ্তি দেবে ইসি। এর বাইরে আদালতের নির্দেশনা থাকায় বাংলাদেশ নেজামী ইসলাম পার্টিকে নিবন্ধনযোগ্য বলে নির্বাচন কমিশন জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এনসিপির প্রতীক নিয়ে একটি বিষয় অনিষ্পন্ন আছে। তারা যে প্রতীক চেয়েছিল তা ইসির এ সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। তাদের আছে প্রতীক চেয়ে চিঠি দেবে ইসি। তারা যে প্রতীকের কথা বলবে সেটা উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসিতে নিবন্ধনের জন্য 143টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে 22টি দল টিকেছিল, যেগুলোর বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য যাচাই করে ইসি। এর মধ্যে 2টি দল শর্ত পূরণ করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 2017 সালে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নের পর দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রাম ও মসজিদ ধ্বংস করেছে। রোহিঙ্গাদের জায়গা দখল করে সেখানে নিরাপত্তা চৌকি তৈরি করেছে তারা। জাতিসংঘের উদ্যোগে পরিচালিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। 29 সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্সের। 2017 সালের আগস্টে রাখাইনে পুলিশের অন্তত 30টি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলা হয়। এতে আইন শৃঙ্খলা বাহিনীর 12 জন সদস্য নিহত হন। এরপর মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে রোহিঙ্গাদের উপর ব্যাপক সহিংসতা হয়। এতে উপকূলীয় রাজ্যটি থেকে লাখ লাখ রোহিঙ্গা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের ঢল নামে।
জাতিসংঘের উদ্যোগে 2018 সালে গঠিত ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের এই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রাম, মসজিদ, কবরস্থান ও কৃষিজমি ধ্বংস করেছে। তারা সরকারি নথির মাধ্যমে রোহিঙ্গাদের জমির অধিকার ও মালিকানা সম্পর্কে অবগত ছিল। চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ। 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কথা বলেন। সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটা টিম পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দিবে। জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সমর্থনে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। জানা গেছে, বাংলাদেশ প্রায় 5 বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনের অংশগ্রহণের কারণে এটি একটি কঠিন সিদ্ধান্তে পরিণত হয়। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এই বিষয়ে বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের ন্যায্য দাবিগুলো ধারাবাহিকভাবে সমর্থন করে আসছি। লাদাখের আন্দোলনকারী ব্যক্তিরা কেন্দ্রের সঙ্গে আলোচনা স্থগিত করে দিলেন। তারা বলেছেন, 24 সেপ্টেম্বর সহিংসতার জন্য কারা দায়ী তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সেই তদন্তের ভার দিতে হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে। একই সঙ্গে আন্দোলনকারী ব্যক্তিরা জানিয়েছেন, ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, প্রকৌশলী ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক সহ গ্রেপ্তার করা সবার নিঃশর্ত মুক্তি দিতে হবে। সোনম ওয়াংচুককে কেন্দ্রীয় সরকার পাকিস্তানি চর বলেছে জনতাকে তিনি সহিংসতায় উস্কানি দিয়েছেন। তাকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। লেহ অ্যাপেক্স বডির চেয়ারম্যান থুপস্তান ছেওয়াও ও কো চেয়ারম্যান শেরিং দর্জি আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, বিচার বিভাগীয় তদন্ত ও গ্রেপ্তার করা সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনায় অংশ নেবেন না। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন জিডিপি কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির পূর্বাভাস অনুসারে 2025-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5% হতে পারে। 30 সেপ্টেম্বর এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এডিবির অর্থনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হল 4%। বছরের শেষ দিকে উৎপাদন খাতে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা থাকলেও রাজনৈতিক অস্থিরতা, শ্রম বিরোধ, বারবার বন্যা এবং উচ্চ মুদ্রাস্ফীতি সার্বিক চাহিদাকে দুর্বল করেছে। সরবরাহ ব্যাহত হওয়া ও মুদ্রার অবমূল্যায়নের কারণে মুদ্রাস্ফীতি 2 অঙ্কে পৌঁছে যায়। জেনজিদের বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার। পরিস্থিতি শান্ত করতে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এ ঘোষণা দেন। খবর বিবিসি ও আল জাজিরার। বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পর মাদাগাস্কারও জেনজিদের কাছে মাথা নত করল। প্রেসিডেন্ট জনসাধারণের ক্ষোভ স্বীকার করেছেন এবং তার সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারক টেলিভিজিওনা মালাগাসিতে তিনি বলেন, সরকারের সদস্যরা যদি তাদের উপর অর্পিত কাজগুলো সম্পাদন না করে থাকেন তবে আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি। পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় অন্তত 10 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন।
এই ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ। 30 সেপ্টেম্বর বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস সদর দপ্তরের কাছে এই ভয়াবহ বোমা হামলা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, মডেল টাউন থেকে হালি রোডে মোড় নেওয়ার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালায় এবং 4 সন্ত্রাসীকে হত্যা করে। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার জানিয়েছেন, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত 6 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর প্রদেশ জুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।